শুরু করছি গাড়ির জাদুকর এর তৃতীয় পর্ব। এই এখানে কি? এলিভেটরে একটা কালো বুইক সিডানের ভেতর থেকে মুখ বের করে চেঁচিয়ে উঠল কালো চুলওয়ালা একজন লোক। তাকিয়ে রয়েছে কিশোরের দিকে। পাশের প্যাসেঞ্জার সিট থেকে মুখ বের করে আছে আরেকজন, আন্তিনো পেজ। সেই ছেলেটা হ্যাম বডিগায় গিয়েছিল, চিৎকার করে বলল পেজ। এই ছেলে থামো থামো! লাফিয়ে আলোর নিচ থেকে সরে গেল কিশোর, লুকিয়ে পড়ল একটা স্টেশন ওয়াগনের আড়ালে। মুসাও রয়েছে তার পাশে। এলিভেটর নামতেই দরজা খুলে গেল খাঁচার। গর্জন করে গাড়ির সারির মাঝে গলিপথ দিয়ে বেরিয়ে এলো বুইকটা। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। বেরিয়ে এলো পেজ। ড্রাইভারও নামলো। বেটে বেশি বহুল শরীর, যেন একটা ভাল্লুক। সারাক্ষণ এ বাড়িতেই ছিল পেজ, মুসা বলল। এসব নিয়ে পরে আলাপ করব, নিচু গলায় বলল কিশোর। এখন বেরোনো দরকার। সামলানো খুব একটা কঠিন হবে বলে মনে হয় না, মুসা বলল। পেজকে তো কাবু করে ফেলতে পারবে তুমি জুডো দিয়ে, আমি হ্যামের ওপর কারাতে চালাবো। দরজার কাছে দাঁড়িয়ে গাড়ির সারির দিকে তাকাচ্ছে দুজনে। পালাতে পারবে না খোকারা, চেঁচিয়ে বলল ভাল্লুকটা। এত হেলা ফেলা করো না হ্যাম, হুঁশিয়ার করলো পেজ। কোকড়া ছিল ছেলেটা, জুডো জানে। কোমরের বেল্ট থেকে একটা কুৎসিত দর্শন পিস্তল টেনে বের করলো হ্যাম। এটার সঙ্গে জুডো চলবে না, ঢোক গিলল মুসা। এবার আর কিছু করতে পারবো না, ওরা এখনো জানে না আমরা কোথায় আছি। ফিসফিসিয়ে বলল কিশোর। চালাকি করতে হবে। আমি কায়দা করে পিস্তলওয়ালাটাকে তোমার কাছে নিয়ে আসবো। পেছন থেকে হামলা চালাবে, গুলি চালানোর আগে কাবু করার চেষ্টা করবে, তারপর বাকিটাকে চিৎ করে দিতে সময় লাগবে না। উঠে দাঁড়ালো কিশোর। শান্ত পায়ে হেঁটে বেরিয়ে এলো আলোর নিচে। ওকে দেখে ফেললো লোকগুলো। চিৎকার করে পেজ বলল, এই তো লক্ষ্মী ছেলে, বুদ্ধি আছে, ভালো চাইলে চুপ করে থাকো। কিন্তু থাকলো না কিশোর। সরে যেতে লাগলো র্যাম্পটার দিকে, যেন পালানোর পথ খুঁজছে। ফাঁদটা বুঝতে পারলো না লোকগুলো। পা দিয়ে বসলো। আন্তিনো, তুমি ওদিক দিয়ে যাও, ভাল্লুকটা বলল। আমি এদিক আগাচ্ছি। বলে বাঁ দিকে রওনা হয়ে গেল সে। ডানে দৌড়াতে শুরু করলো পেজ। কিশোরের সামনে দিয়ে এগিয়ে আসতে লাগলো। ঘুরে অফিসগুলোর দিকে চলল কিশোর। তাকে ধরতে হলে এখন ঘুরে আসতে হবে পেজকে, আর হ্যামকে আসতে হবে সোজা। একটু আগে কিশোর যেখানে লুকিয়েছিল ওটার পাশ দিয়ে। আর একটু এগিয়ে এমন ভঙ্গি করলো কিশোর যেন আটকা পড়ে গেছে। একবার এদিকে সরতে চাইছে, আর একবার ওদিকে। ভান করছে আসলে সরার। এগিয়ে আসছে দুজনে। মুসার কাছাকাছি চলে এলো হ্যাম। আর কয়েক পা বাড়ালেই পেরিয়ে আসবে। পিস্তল উঁচিয়ে কিশোরকে বলল, অনেক হয়েছে, থামো এবার, যদি গুলি খেতে না চাও। আরেক পা বাড়ালো সে। আরো এক পা। চিতাবাঘের মতো লাফিয়ে বেরিয়ে এলো মুসা। ঝট করে বেরিয়ে এলো ডান পাটা। উঁচু হয়ে গেল উপরের দিকে, একেবারে সোজা। কারাতের এই লাথিটাকে বলে ইয়েকো গেরিকে কমি। হ্যামের পিস্তল ধরা হাতে লাগলো পাটা। উড়ে চলে গেল পিস্তলটা। হাত চালালো মুসা। হাতের উল্টো পিঠ দিয়ে শাটো উঁচি হানলো লোকটার ঘাড়ে। টু শব্দ করতে পারল না ভাল্লুক। ময়দার বস্তার মতো ধপ করে পড়ল মেঝেতে। মুসাকে ঠেকানোর জন্য দৌড় দিল পেজ। কয়েক পায়ে গিয়ে দেখল তার দিকে ছুটে আসছে কিশোর। দ্বিধায় পড়ে গেল সে। কাকে সামলাবে? একজন তো ইতিমধ্যেই তাকে এক আছাড় মেরে দেখিয়েছে কি করতে পারে। আরেকজন চোখের পলকে হ্যামের মতো একটা জোয়ানকে কাবু করে ফেলল। চুপ করে দাঁড়িয়ে নিয়ে মুসা লাফাতে লাফাতে এগিয়ে এলো। কিশোরের আগেই পৌঁছে গেল পেজের কাছে। এক পায়ের গোড়ালিতে ভর দিয়ে সাঁ করে ঘুরলো এক পাক। সেই অবস্থাতেই সোজা করে তুলে রেখেছে আরেক পা। মাওয়া শিগেরই সহ্য করতে পারল না পেজ। ভালুকের অবস্থা হলো তারও। চলো, কিশোরকে বলল মুসা। আরো লোক চলে আসতে পারে। দরজার দিকে দৌড় দিল দুজনে। গাড়িতে এসে উঠে বসলো দুজনে। মুসা যখন গাড়িটা রাস্তায় তুলল, ফিরে তাকালো কিশোর। গ্যারেজের দরজায় এসে দাঁড়িয়েছে পেজ আর হ্যাম। জ্বলন্ত চোখে তাকিয়ে রয়েছে ফিয়ারোটার দিকে। একটা মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর ঘুরে গিয়ে ঢুকলো ভিতরে। তোমার কারাতে খুব একটা কাজের নয়, কিশোর বলল। বেশি তাড়াতাড়ি উঠে পড়লো, আমাদের পিছু নেবে এখন। মেরেছি আসতে, বলল মুসা। যাই হোক, কি বুঝলে? বুঝলাম কমলা ক্যাডিলাকটা চোরাই গাড়ি।
পেজের কাছে ডেলিভারি দেওয়া হয়েছে, সে ওটা নিয়ে গেছে গ্যারেজে। তাহলে এখন ওটা কোথায়? গ্যারেজে কোথাও রয়েছে। পাগল, সবখানেই তো দেখলাম, কোনো তলাই বাদ দেয়নি। ভেতরে বড় আর কোনো দরজাও নেই যেটা দিয়ে বের করা যাবে ওটাকে। পেজও তো ছিল, বেরোনোর আগে কি আমরা ওকে দেখেছি? সে অফিসে লুকিয়ে থাকতে পারে, মানুষের জন্য লুকানো সহজ, একটা গাড়ির জন্য নয়। হয়তো, কিন্তু আমি জোর গলায় বলছি ক্যাডিলাকটা চুরি করেই আনা হয়েছে। এখনো গ্যারেজেই কোথাও রয়েছে, শুধু বুঝতে পারছি না কোথায়। বারবার পেছনে তাকাচ্ছে কিশোর, কিন্তু বুইকটা দেখল না। তবে কি পিছু নেয়নি পেজ? কথা বলতে বলতে ইয়ার্ডে পৌঁছে গেল ওরা। অফিস থেকে বেরিয়ে এলেন মেরি চাচি। এই কিশোর, নিকিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাজ, চল কোর্টে যাব। সামনে থেকে নেমে গিয়ে পেছনের সিটে বসলো কিশোর, মেরি চাচিকে জায়গা করে দিল। ওরা আদালতে পৌঁছতে পৌঁছতে 4টে বেজে গেল। লবিতে লম্বা একজন লোকের সঙ্গে কিশোর আর মুসার পরিচয় করিয়ে দিলেন মেরি চাচি। আমার উকিল মিস্টার জোন্স বেসিন, বললেন তিনি। মিস্টার বেসিন, ও আমার ছেলে কিশোর পাশা, আর এ হলো ওর বন্ধু মুসা আমান। নিকিকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছে ওরা। কিশোর আর মুসার সঙ্গে হাত মেলালেন বেসিন। কাজটা খুব কঠিন হবে। পুলিশের বিশ্বাস নিকি চোরের দলের একজন, সান্তা মনিকা আর ভেঞ্চুরার মাঝে কাজ করছে। সেজন্যই জজ সাহেবকে বাধ্য করেছে যাতে জামিনের টাকার অঙ্ক অনেক বাড়িয়ে দেওয়া হয়। মেরি চাচির দিকে তাকালেন তিনি। কাগজপত্র এনেছেন? মাথা ঝাঁকালেন মেরি চাচি। কত টাকা মিস্টার বেসিন? $৭৫,০০০। অস্বাভাবিক, তাই না? আমি অনেক তর্কাতর্কি করেছি, লাভ হয়নি। পুলিশের ধারণা অসম্ভব ধূর্ত একটা চপ শপ রিং অপারেশন চালাচ্ছে। নেকি হলো তাদের প্রথম অ্যারেস্ট। চপ শপ? প্রায় চেঁচিয়ে উঠল কিশোর। চপ শপ? মেয়ে চাচি বুঝতে পারলেন না, ওটা আবার কি জিনিস? গাড়ি চুরি করে নিয়ে গিয়ে আস্ত বিক্রি করে না, পার্টস খুলে খুলে বিক্রি করে দেয়, বুঝিয়ে বলল কিশোর। যেগুলোতে সিরিয়াল নম্বর থাকে না, খুলে সেগুলো পরিষ্কার করে কাগজে মুড়ে বাক্সে ভরে দেয়, যোগ করলো মুসা। দেখতে একেবারে নতুনের মতোই লাগে। সেগুলো নিয়ে গিয়ে বিক্রি করে পরিচিত পার্টস বিক্রেতার কাছে, যাদের দোকান আছে। ওরা জানে না জিনিসগুলো চোরাই? জিজ্ঞেস করলেন মেরি চাচি। জানে, বেসিন বললেন। তাতে কি, ওরা জানে পার্টসগুলো নতুন, নষ্ট হয়নি, তাছাড়া কম দামে পাচ্ছে, নিয়ে নেয়। আর যেগুলোর সিরিয়াল নম্বর আছে, মুসা বলল, এই যেমন ইঞ্জিন ব্লকস, সেসব পার্টস দেশের বাইরে বের করে নিয়ে যায় চোরেরা। ওখানে আর কেউ প্রশ্ন করতে আসে না, বিক্রি করাটা সহজ। আর এই ব্যবসায় টাকাও কামানো যায় বেশি। কিশোর বলল, আস্ত গাড়ি বেচলে যা পাবে তার চেয়ে অনেক বেশি। আনমনে মাথা ঝাঁকাতে লাগলেন মেরি চাচি। এই চুরি বন্ধ করাও তো মুশকিল, খুলে টুকরো টুকরো করে ফেললে গাড়ি চেনাই যাবে না। না, যাবে না, বেসিন বললেন। সেই জন্যই নিকিকে ছাড়তে চাইছে না পুলিশ। তাদের কাছে সে একটা মূল্যবান সূত্র। এসব চুরি ঠেকানোর একমাত্রই উপায় মাল সহ চোরকে হাতে নাতে ধরে ফেলা। ঘড়ি দেখলেন তিনি। সময় হয়েছে মিসেস পাশা, চলুন। চেক, বই আর দলিল এনেছেন? মাথা ঝাঁকালেন তিনি। আপনি জানেন নিকি পালালে আপনার টাকা মার যাবে? জানি। তাহলে চলুন। কিশোর, মুসা, তোমরা থাকো এখানে। বেসিন আর মেয়ে চাচি চলে গেলে মুসার দিকে ফিরল কিশোর, হাসল। চপ শপ রিং, চোরাই গাড়ি, গানের দলের ছদ্মবেশে এলটি বুরান আর পিরানারাই করছে কাজগুলো। কিন্তু কোনো প্রমাণ নেই কিশোর, শুধুই অনুমান। চোরাই একটা গাড়ি আমরা চিনি, নেকিকে দিয়েছে চালানোর জন্যে একজন লোক। পেজের সঙ্গে সম্পর্ক রয়েছে টেবুরানের। একটা ক্যাডিলাক গায়েব হয়ে গেছে। তাতে কি হলো? জবাব না দিয়ে একই কণ্ঠে বলল কিশোর। আর এখন আমরা নিকিকে পাচ্ছি। নিকিকে নিয়ে আসতে দেখা গেল মেরি চাচি আর বেসিনকে। ক্লান্ত লাগছে তাকে, ফ্যাকাশে চেহারা, তবে মুখে হাসি ফুটেছে। কেমন আছেন? জিজ্ঞেস করল মুসা। ভালো। তোমার কনভেয়ারটা কেমন? কাজ করার সময় পানি আর, তবে ভালোই আছো মনে হয়। আসলে চোরাই গাড়ির তদন্তেই ব্যস্ত আমরা, আর কিছু করার সময় পাচ্ছি না। গাড়ি চোরদেরই খুঁজছি।
তার মানে এই অঞ্চলে চুরি করে বেড়াচ্ছে একদল চোর। মাথা ঝাঁকালেন বেসিন। পুলিশের তাই ধারণা। ও, এই কারণেই, নিকি বলল। এতক্ষণে বুঝলাম কেন জামিন দিতে চাইছিল না ওরা। তো কতদিনের মধ্যে জানা যাবে আমার কপালে কি আছে? আগামী হপ্তার মধ্যেই যা হওয়ার হয়ে যাবে। হয় তোমার বিরুদ্ধে চার্জ আনা হবে, নয়তো তুলে নেওয়া হবে। এর বেশি সময় পাবে না। পালানোর চেষ্টা করো না, আরো বেশি বিপদে পড়বে। অনেক কিছুই বিপক্ষে চলে যাবে তোমার, বুঝেছ? ঘাড় দোলালো নিকি। 3 দিন পর দেখা করব। চলে গেলেন বেসেন। নিকিকে নিয়ে বেরিয়ে এলো অন্য 3 জন। মুসার ফিয়ারোতে উঠল। সামনের সিটে বসলেন মেরি চাচি। পেছনের ছোট সিটে কিশোর আর নিকিকে ঠাসাঠাসি করে বসতে হলো। এটা দিয়ে হবে না, কিশোর বলল। গোয়েন্দাগিরি করতে হলে আরেকটু বড় গাড়ি দরকার। মুসাকে তো এই জন্যই বলছি আরেকটা গাড়ি খুঁজে দাও, ও কানই দেয় না। কে বললো দিই না? হেসে বলল নিকি। ঠিক আছে, আমি খুঁজে দেব। এখন বলো, কি কি জানতে পারলে তোমরা? শুনলে তো, আগামী হপ্তার আগেই আমাকে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ। যা যা জেনেছে বলতে লাগলো কিশোর। মন দিয়ে শুনছে নিকি, কিন্তু তার চোখ আটকে রয়েছে রিয়ার ভিউ মিররে। সুতরাং আমাদের বিশ্বাস, কিশোর বলছে, এল টিবোরান আর পিরানহারাই গানের দলের ছদ্মবেশে গাড়ি চুরি করে বেড়াচ্ছে। পকেট থেকে একটা ছবি বের করলো সে। এই যে টিবোরানের ছবি, শ্যাক থেকে চুরি করে এনেছি। এই লোকে কি আপনাকে মার্সিডিসটা আনতে বলেছিল? ছবি দেখলো নিকি। মনে হয়, তবে শিওর হতে পারছি না। সে রাতে অনেক মদ খেয়েছিলাম। তাছাড়া আলো খুব কম ছিল। যেখানে বসে কথা বলছিলাম প্রচুর সিগারেটের ধোঁয়া ছিল। তবে ছবিটা ওই লোকের বলেই মনে হচ্ছে। সে তাহলে তখন গানের দলে ছিল না? গান টান গাইছিল না? না। কোন ক্লাবে খেতে গিয়েছিলেন? ব্লু কি কি যেন, হ্যাঁ মনে পড়েছে, ব্লু লাইট। দ্য ডিউজেস নয়? না, ওরকম বোকামি করবে না টিবুরান। যেখানে সে গান গাইবে সেখানে বসেই কাউকে ভাড়া করবে, এটা হয় না। গাড়ি চালাতে চালাতে বলল মুসা। লোকটাকে সামনাসামনি দেখলে, কথা শুনলে শিওর হতে পারবো। নিকি বলল। টিবোরানি আমাকে ভাড়া করেছিল কিনা। ছবিটার দিকে তাকিয়ে রয়েছে সে। ব্যবস্থা করতে হবে, কিশোর বলল। আজ রাতে হেডকোয়ার্টারে আলোচনায় বসবো আমরা। কিভাবে কি করা যায় ঠিক করব। মুসার মাথার উপর দিয়ে রিয়ার ভিউ মিররের দিকে তাকালো আবার নিকি। বলল, পিছু নিয়েছে। আদালত থেকে বেরোনোর পর থেকেই দেখছি। পুলিশ হতে পারে, চোখে চোখে রাখছে। চোরদের কেউ হতে পারে। পেছনে 3টে গাড়ি দেখতে পেল কিশোর। লাল একটা নিসান, একটা পোর্শে, আর ও দুটোর মাঝে একটা কালো আমেরিকান সেডান। কালোটা কি বুইক? জিজ্ঞেস করলো সে। মনে হয় না, জবাব দিল নিকি। কোনো ধরনের জিএম হতে পারে। গ্যারেজে দেখে আসা কালো বুইকটার কথা বলল কিশোর। আয়নার দিকে তাকিয়ে রইল নিকি। হতে পারে ওটাই, তবে পুলিশের চরও হতে পারে। কি করব জানতে চাইল মুসা। নজর রাখবো, নিকি বলল। আর কিছু করার দরকার নেই। খসানোর চেষ্টা করো না। সার্ভিস ইয়ার্ডে পৌঁছলো ওরা। নিকিকে নিয়ে ঘরে চলে গেলেন মেরি চাচি। গাড়ি থেকে নেমে গেটের কাছে চলে গেল মুসা। পাল্লার আড়ালে লুকিয়ে দেখতে লাগলো গাড়িটা কি করে। সামনে দিয়ে চলে গেল কালো গাড়ি, বুইক নয়। পাশে এসে দাঁড়ালো কিশোর। তাকে বলল সে, একটা ওল্ডস মোবাইল মোড় পেরিয়েছে, চলো দেখি। ইয়ার্ডের উঠান ধরে দৌড় দিল দুজনে। চলে এলো আরেক ধারে। ফেলে রাখা কয়েকটা বাক্সের ওপর চড়ল। উঁচু বেড়ার ওপর দিয়ে উঁকি দিল অন্য পাশে। ঠিক ওদের সামনে দাঁড়িয়ে রয়েছে কালো গাড়িটা। ওরা তাকাতেই চলতে আরম্ভ করলো। দেখে ফেললো নাকি? মুসার প্রশ্ন। বোধ হয়। বাক্স থেকে নেমে এলো ওরা। ঘরে এসে নিকিকে জানালো ব্যাপারটা। পুলিশে মনে হচ্ছে, নিকি বলল। দেখি কাল সকাল পর্যন্ত কি হয়, তারপর যা করার করব। খেয়ে দিয়ে দোতলার গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ল নিকি বিশ্রাম নেয়ার জন্যে। মুসা গিয়ে করভেয়ারের হাত লাগালো, আর কিশোর গিয়ে বসলো ওয়ার্কশপে। কয়েকটা মিনি ওয়াকিটকির কিছু কাজ বাকি রয়ে গেছে সেটা সারার জন্যে। সন্ধ্যার আগে আরও দুবার কালো গাড়িটাকে দেখলো দুজনে। একবার ধীরে ধীরে গেটের সামনে দিয়ে চলে যেতে, আরেকবার গেটের পাশে লুকিয়ে থাকতে। পরদিন সকালে জানলায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে রয়েছে নিকি। কালো গাড়িটা উদ্বিগ্ন করে তুলেছে তাকে। আছে কোথাও,
চিন্তিত ভঙ্গিতে বলল সে। মন বলছে। কে? মুসার প্রশ্ন। পুলিশ না চোরেরা? যে কেউ হতে পারে, জবাবটা দিল কিশোর। হ্যাঁ, একমত হলো নিকি। কথা হলো কারা পিছু নিয়েছে, পুলিশ না চোর? টিবুরান আর তার লোকেদের জানার কথা নয় আপনি বেরিয়ে এসেছেন। তাছাড়া ওরা এখন আপনার কাছ থেকে অনেক দূরে থাকতে চাইবে, পুলিশের নজরে পড়ার ভয়ে। এক কাজ করা যায়, প্রস্তাব দিল মুসা। ভাগাভাগি হয়ে বেরিয়ে পড়তে পারি আমরা, দেখা যাক কার পিছু নেয় ওরা। ঠিক, তুড়ি বাজালো কিশোর। আমারও কিছু কাজ আছে, আর ফ্রিওয়ে গ্যারেজে কাউকে নজর রাখতে হবে, ওখানে টিবুরান আর পিরানহারা যায় কিনা দেখার জন্যে। আজকেও বোধহয় রবিনকে পাওয়া যাবে না, তাহলে মুসাকেই যেতে হবে ওখানে। আমি আর নিকি ভাই গ্যারেজের একটা পিকআপ নিয়ে বেরোতে পারবো। তার মানে? নিকি হাসলো। গাড়ি একটা তোমাকে কিনে দিতেই হচ্ছে। আগ্রহের সামনে ঝুঁকে গেল কিশোর। খুবই ভালো হয় তাহলে, মুসাকে বলে বলে হয়রান হয়ে গেছি, দেয় না। যাই হোক, আগের কথার খেয়ে ধরল সে। মুসা, গ্যারেজের বেশি কাছাকাছি যাবে না, বিশেষ দরকার না হলে। রাশেদ চাচাকে একটা জঞ্জালের স্তূপের আড়াল থেকে খুঁজে বের করলো কিশোর। জিজ্ঞেস করলো একটা পিকআপ নেওয়া যাবে কিনা, ইয়ার্ডের কোনো কাজ থাকলে আর নিতে পারবে না। নিতে বললেন চাচা। মুসা গিয়ে চড়ল তার ঝরঝরে ফিয়ারোতে। নিকি এবং কিশোর প্রায় ফিয়ারোর মতোই পুরনো একটা ছোট্ট ট্রাকে। গেট দিয়ে বেরিয়ে এলো দুটো গাড়ি। ফিয়ারোটা আগে, ট্রাকটা পেছনে। ওটা নিকি চালাচ্ছে, তবে বেরিয়েই দুদিকে মোড় নিয়ে চলতে লাগলো দুটো গাড়ি, একটা আরেকটার উল্টো দিকে। কালো গাড়িটা নজর রেখে থাকলে এখনই তার সিদ্ধান্ত নেওয়ার সময়, কোনটাকে অনুসরণ করবে। প্রথম মোড়টা পৌঁছে গেল নিকি, গতি না কমিয়ে তীব্র বেগে মোড় ঘুরল। একটা ইউটার্ন নিয়ে আবার ফিরে চলল যেদিক থেকে এসেছিল সেদিকে। ওদের সামনেই চলছে কালো ওল্ডস মোবাইলটা, এমন একটা ভঙ্গি যেন কাউকে অনুসরণ করছে না। কিন্তু নিকিকে বোকা বানাতে পারেনি, সে ঠিকই বুঝে ফেলেছে ট্রাকের পিছুই নিয়েছিল ওটা। কিশোরও বুঝেছে। তার মানে আমার উপরই চোখ রেখেছে, নিকি বলল। পুলিশ সার্ভিস ইয়ার্ডের কাছেই কোথাও লুকিয়েছিল, আমরা বেরোতেই পিছু লেগেছি। কিশোর, শক্ত হয়ে বসো, একটা গাড়ি খুঁজে দিতে যাচ্ছে তোমাকে। ওদেরকে বোঝানোর দরকার গাড়ির চোরেরা কেন পুরনো গাড়ি খোঁজে। প্রচন্ড গতিতে গাড়ি চালালো নিকি, আর্তনাদ করে প্রতিবাদ জানাতে জানাতে যেন ক্লান্ত হয়ে পড়ল বেচারা পিকআপ। কিন্তু নিকির করুণা হলো না, সে চালিয়েই গেল। রাস্তার ধারে প্রথম যে গাড়ির দোকানটা দেখতে পেল তার সামনেই থামলো। তারপর এক দোকান থেকে আরেক দোকান, চলল এভাবে। কিশোরের কাছে যা টাকা আছে তা দিয়ে একটা ভালো গাড়ি খুঁজে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, কোথাও পায় না। শেষে বন্দরের কাছে এসে একটা ছোট্ট দোকানে পাওয়া গেল একটা গাড়ি, 10 বছরের পুরনো একটা হোন্ডা সিভিক, 2 দরজার ছোট্ট গাড়ি। মালিকের টাকার খুব দরকার না হলে $500 বেশি বিক্রি করতে পারত। দিয়ে দিল গাড়িটা। অনেক বকবক করলো, অনেক বিজ্ঞাপন করলো তার গাড়ির, জানালো ইঞ্জিনটা প্রায় নতুন, 25,000 মাইলেরও কম চলেছে। ইঞ্জিন পরীক্ষা করে দেখল নিকি, কিশোরকে পাশে বসিয়ে দেখতে বেরোলো। এক টান দিয়েই মাথা ঝাঁকালো, বলল, আর চালানোর দরকার নেই, আসলেই ভালো, মিথ্যে বলেননি দোকানদার। গাড়িটা কিনে ফেললো কিশোর। ছোটখাটো কিছু মেরামত রয়েছে, সেগুলো দেখিয়ে দিল নিকি। দোকানদারকে বলল ঠিক করে দিতে, পরদিন এসে ডেলিভারি নেবে গাড়ি। এতই উত্তেজিত হয়ে পড়েছে কিশোর, পারলে তখনই নিয়ে যায়। একটা জানালা ভাঙা আর কেবিনের একটা আলো নষ্ট হলে কি হয়, কিন্তু নিকি নিতে দিল না তাকে, বলল ওগুলো বদলে দেওয়ার পরেই নেওয়া হবে। নীল সাদা গাড়িটায় হাত বোলাতে লাগলো কিশোর, বিশ্বাসই করতে পারছে না ওটা তার। বিড়বিড় করে বলল, সত্যি এটা আমার? হেসে উঠল নিকি। দোকানদারের সামনে গিয়ে ওরকম করে বলে ফেলো না, তাহলে একটা ছুতো দেখাবে, আটকেও দিতে পারে। মেমো টেমোগুলো নিয়ে নাও আগে। কোমরে হাত রেখে তাকালো কিশোরের দিকে। একটা কাজ তো শেষ হলো, এবার কোথায় যাব? হাসলো কিশোর। থানায়। ফ্রিওয়ে গ্যারেজের পেছনের রাস্তায় দাঁড়ালো মুসা। কালো ওল্ডস মোবাইলটাকে দেখতে পেল না, তবু সাবধানের মার নেই। 2 ব্লক দূরে এসে একটা কাঠের আড়তের পেছনে গাড়ি পার্ক করলো। তারপর নেমে হেঁটে চলল গ্যারেজের দিকে। রাস্তার অন্য পাশে একটা খালি জায়গায় বেড়া দিয়ে ঘেরা, তার আড়ালে লুকালো। সময় কাটতে লাগলো। গ্যারেজে গাড়ি আসছে যাচ্ছে, কেউ আসছে সার্ভিসিং করাতে, কেউ রং করাতে, কেউ মেরামত করাতে, কেউ বা পার্ক করতে। সবাই এসে দরজার বাইরে দাঁড়ায়, 2টো করে হর্ন দেয়, খুলে যায় দরজা। দরজায় ডিউটি দিচ্ছে হ্যাম। আন্দাজ করার চেষ্টা করলো মুসা, যেসব গাড়ি আসছে তার মধ্যে কোনোটা চোরাই।
যারা ঢুকেই গাড়ি রেখে বেরিয়ে আসছে তাদেরকে চোর মনে হলো তার। যদিও সেরকম মনে হওয়ার কোনো কারণ নেই, চালকদের কাউকেই চোরের মতো লাগছে না। তারপর দেখতে পেল একটা ধূসর রঙের BMW সেডান। সাবধানে রাস্তার দিকে এদিক ওদিক তাকালো ড্রাইভার, কেমন যেন শঙ্কিত, অস্থির। হর্ন বাজালো, একবার লম্বা, দুবার খাটো, একবার লম্বা, একবার খাটো। গ্যারেজের দরজা খুলে গেল। গাড়ি নিয়ে সোজা ভেতরে ঢুকে পড়ল সে। ড্রাইভারকেও চিনতে পেরেছে মুসা, আন্তিনো পেজ। লুকানোর জায়গা থেকে বেরিয়ে ফিয়ারোর কাছে দৌড়ে এলো মুসা। গাড়িটা চালিয়ে নিয়ে এলো গ্যারেজের কাছে। গাড়িতে বসেই চোখ রাখলো দরজার ওপর। 10 মিনিট পর বেরিয়ে এলো কালো বুইকটা। ভেতরে দুজন লোক। মুসার সামনে দিয়ে পার হয়ে গেল, ফিরেও তাকালো না। চালাচ্ছে অন্য লোক। পাশের প্যাসেঞ্জারের সিটে বসেছে আন্তিনো পেজ। পেছনে এলো মুসা। থানার সামনে এসে গাড়ি রাখলো নিকি। হেসে বলল, থানার লোকেরা বোকা হয়ে যাবে। দেখুন, দেখালো কিশোর। তাদের সামনে দিয়ে যেন ধীর গতিতে ভেসে চলে গেল কালো ওল্ডস মোবাইলটা। একবার দ্বিধা করলো, বিশ্বাস করতে পারছে না যাদের পিছু নিয়েছে তারা সত্যি সত্যি থানায় চলে এলো। কি জন্য এসেছ জানতে চাইল নিকি। এই অঞ্চলে গাড়ি চুরি হচ্ছে, থানায় রেকর্ড থাকবেই। চাইলেই কি আর দেবে তোমাকে? হাসলো কিশোর। দেখুনি না। ভেতরে ঢুকে ব্যস্ত করিডোর ধরে কম্পিউটার রুমে চলে এলো সে। সার্জেন্ট উইলি আছেন কিনা জিজ্ঞেস করলো। আছেন। কম্পিউটার কনসোলের সামনে বসে রয়েছেন খাটো কালো চুলো একজন অফিসার। দেখেই বলে উঠলেন, আরে কিশোর যে, এসো, কি ব্যাপার? শুধু গোয়েন্দা বলেই নয়, কিশোরের সঙ্গে উইলির সদ্ভাব আরেকটা বিশেষ কারণে। একটা ব্যাপারে দুজনের প্রচন্ড আগ্রহ, কম্পিউটার। সুযোগ পেলেই এখানে আসে কিশোর। সার্জেন্টের সঙ্গে কম্পিউটার নিয়ে ঘন্টার পর ঘন্টা আলাপ চালায়। তার সুবিধে হয় অনেক, কারণ পুলিশ হেডকোয়ার্টারে অনেক দামি দামি যন্ত্র আছে, সেগুলো ব্যবহারের সুযোগ পায় সে, গবেষণা করতে পারে। নতুন আনা লেজার প্রিন্টারটা দেখালেন সার্জেন্ট। এমন ভঙ্গিতে তাকিয়ে রইল কিশোর যেন ওটা একটা UFO, এইমাত্র মহাকাশের কোনো ভিন গ্রহ থেকে এসে নামলো। অনেক প্রশংসা করলো ওটার। তারপর নিকির সঙ্গে পরিচয় করিয়ে দিল। ও আমার খালাতো ভাই নিকি, পূব থেকে এসেছে। নিকির দিকে তাকিয়ে হাসলেন উইলি। পরিচিত হয়ে খুশি হলাম। তারপর কিশোর, কেস যখন আছে নিশ্চয়ই কম্পিউটার নিয়ে আলাপ করতে আসনি। কি চাও বলে ফেলো। কিশোর হাসলো। চোরাই গাড়ির রিপোর্ট, সাউথ আমেরিকা থেকে ভেঞ্চুরার মাঝে যেসব গাড়ি চুরি হয়েছে তার। গত 1 মাসের মধ্যে হলেই চলবে। দিচ্ছি। একটা কম্পিউটারের সামনে বসে দ্রুত হাতে চাবি টিপে চললেন সার্জেন্ট। থামলেন। ব্যস্ত হয়ে পড়ল তার প্রিন্টার। খটখট করে প্রিন্ট করে চলল পুরো 3 মিনিট। এত গাড়ি! নিকি তো অবাক। মাথা ঝাঁকালেন উইলি। গাড়ির দেশেই তো বাস করি আমরা, হবেই। প্রিন্ট আউট বের করে কিশোরের দিকে বাড়িয়ে দিলেন তিনি। থ্যাঙ্কস, নিতে নিতে বলল কিশোর। আপনি অনেক করেন। ঠিক আছে, নাও। বেরিয়ে এলো নিকি আর কিশোর। কালো গাড়িটাকে দেখা গেল না, কিন্তু যেই ওরা আবার পিকআপে চড়ে রওনা হলো, কোত্থেকে যেন বেরিয়ে এলো ওটা। আমরা যে দেখে ফেলেছি বোঝেনি, নিকি বলল। থাকুক, দরকার হলে তখন খসাবো। ইয়ার্ডে ফিরে চলল পিকআপ। বডিগায় গেল না আন্তিনো পেজ। শহরতলির একটা বাজার এলাকায় ঢুকে পুরনো জীর্ণ একটা বাড়ির সামনে থামলো কালো বুইক। পেজ নেমে গেলে আবার চলতে শুরু করলো। রাস্তার পাশে গাড়ি রাখলো মুসা। নেমে পিছু নিল পেজের। বাড়িটায় এলিভেটর নেই। ধুলোয় ঢাকা সিঁড়ির অনেক ওপরে একটা পুরনো স্কাইলাইটের ময়লা কাঁচের ভেতর দিয়ে আবছা আলো আসছে। 4 তলায় উঠল পেজ। ডানে এক সারি ঘরের শেষ মাথার দরজাটার কাছে গিয়ে দাঁড়ালো। দরজায় সাইনবোর্ডে লেখা লিও গোয়েরা, ট্যালেন্ট অ্যান্ড বুকিংস। যা দেখার দেখেছে। দ্রুত নিচে নেমে চলে এলো মুসা। গাড়িতে উঠে ইয়ার্ডে ফিরে চলল। কয়েকবার করে তাকালো কালো ওল্ডস মোবাইলটা দেখার জন্য, দেখল না। ইয়ার্ডে ঢুকে গাড়ি থেকে নেমে কিশোর কিশোর বলে চেঁচাতে চেঁচাতে ওয়ার্কশপের দিকে দৌড় দিল সে। ভেতরে বসে কিশোর আর নিকি গাড়ি চুরির লম্বা তালিকাটা দেখছে। মুসা বলল, অনেকটা গাড়ি চুরি করে গ্যারেজে নিয়ে গেছে পেজ, তার পিছু নিয়েছিলাম। পাইং করে ঘুরল কিশোর। মুসা, একটা গাড়ি কিনেছি আমি। গাড়ি বটে, নতুন ইঞ্জিন। তাই নাকি? খুব ভালো। শোনো, একটা হোন্ডা সিভিক। আরো বড় গাড়ি হলে ভালো হতো, তবুও কিছু তো একটা পেলাম। 3 জনের 3টে গাড়ি হলো। ছোট হলেও আর অসুবিধা হবে না, অনেক লোক জায়গা হবে। পেজ লিও গোয়েরোর অফিসে ঢুকেছে।
নীল সাদা রং ওটার, কালকে আনতে যাব। হঠাৎ থেমে গেল কিশোর। কি বললে? পেজ কোথায় গেছে? লিও গোয়েরার অফিসে। নিকি বলল। গোয়েরা? সেই এজেন্ট লোকটা? মাথা ঝাঁকালো কিশোর আর মুসা। যোগাযোগটা বাড়ছে, নিকি বলল। আস্তে আস্তে বেরিয়ে আসছে কার সঙ্গে কার যোগাযোগ। কি করব কিশোর? জিজ্ঞেস করলো মুসা। লিও গোয়েরার উপর নজর রাখবো? পরে, দরকার হলে। আগে এই তালিকাটা দেখি। গত 1 মাসে কোথায় কোথায় গেছে টিবুরান আর তার পিরানহারা জানা থাকা ভালো। কি করে জানবো? সহজ, জবাবটা দিল রবিন পিছন থেকে। এতই উত্তেজিত হয়ে আছে ওরা, রবিনের আগমন টেরই পায়নি। সহজ? ভ্রু কুঁচকে ফেলেছে মুসা। হ্যাঁ, পানির মতো। লিও গোয়েরার অফিসে গিয়ে তার ব্যান্ড শিডিউলটা দেখলেই তো হয়ে যায়। তা যায়, কিশোর বলল। কিন্তু গোয়েরা ধরে ফেললে নিকিকে বাঁচানোর আশা শেষ। পারবে না। রবিনের কণ্ঠে আত্মবিশ্বাস খুব বেশি। তার সেক্রেটারি নীরাকে ফোন করে জেনে নেব ওই সময় গোয়েরা কোথায় থাকবে। যেসব দলকে পাঠায় গান গাওয়ার সময় ওগুলোর তদারক করতে যায়, দেখে কোনো অসুবিধা আছে কিনা। মিস্টার লজের মতো। নীরাকে ভজিয়ে ভাজিয়ে কোনো পিৎজা শপে নিয়ে যাব আমি। খাওয়ার খুব লোভ মেটার। বলি মুসার দিকে তাকালো সে, খুঁজাটা দিতে ছাড়ল না। তোমার মতো। হাসলো। দরজা খোলা রেখে যাওয়ার ব্যবস্থা করব, সেই সুযোগে ঢুকে পড়বে তোমরা। রাতে আর আসতে পারছি না আমি। বিষণ্ণ হয়ে গেল মুসা। একবার বাড়ি ফিরলে আর বেরোতে পারবো না। আমি শিওর মা আটকাবে। গাড়িটা এখনো ঠিক হয়নি। উফ, কেন যে গাড়ি কিনতে গেলাম। সোফার হয়েই দিন কাটাতে হবে এখন। তাহলে আমাকে একাই যেতে হবে, কিশোর বলল। একা কেন? নিকি বলল। আমিও যাব তোমার সঙ্গে। পুলিশ? পুলিশ আবার কি? বুঝতে পারল না রবিন। সারাক্ষণ নিকি ভাইয়ের পেছনে লেগে থাকে। কালো ওল্ডস মোবাইলটার কথা জানালো কিশোর। খসাতে হবে, নিকি বলল। তা পারবো, দরকার হয়নি বলে কিছু করিনি। বুঝতে পারবে না কখন পিছলে বেরিয়ে গেছে। ঠিক আছে, রবিন বলল। আমি নীরাকে ফোন করি। শহরতলিতে পুরনো বাড়িটার সামনে গাড়ি রাখলো নিকি। নিকিকে বের করার ব্যবস্থা করে ফেলেছে রবিন। বন্দরের কাছে কালো গাড়িটাকে খসিয়ে দিয়ে এসেছে নিকি, আশ্চর্য দক্ষতার সাথে। না দেখলে বিশ্বাসই করতো না রবিন। লোকটা শুধু ইঞ্জিনের জাদুকরই নয়, গাড়ি চালানোরও জাদুকর। পোর্ট হুয়েনেমিতে চলে গেছে লিও গোয়েরা একটা পাঙ্ক ব্যান্ডের তদারক করতে। 10টার আগে ফিরবে না। এখন নীরাকে নিয়ে রবিন বেরিয়ে গেলেই ঢুকে পড়বে কিশোর আর নিকি। ওই যে, কিশোর বলল। বেরিয়ে এলো রবিন আর নীরা, পাশাপাশি হাঁটছে। কি যেন বলল রবিন। হেসে উঠল মেয়েটা। ফক্স ওয়াগনে চড়ে দুজন চলে যেতেই গাড়ি থেকে নেমে এলো কিশোর আর নিকি। রাস্তা পার হয়ে চলে এলো বাড়ির সদর দরজার কাছে। ঢুকে পড়ল ভেতরে। ঘরগুলো অন্ধকার, তবে করিডোর আর সিঁড়িতে আলো জ্বলছে। 4 তলায় গোয়েরার অফিসও বন্ধ, দরজা ভেজানো, তালা খোলা। ঢুকে পড়ল দুজনে। দেয়ালে ঝোলানো রয়েছে ব্যান্ড শিডিউল। দেখে দেখে তারিখ আর জায়গার নাম বলতে লাগলো কিশোর। নিকি মিলিয়ে নিতে লাগলো থানা থেকে আনা তালিকার সঙ্গে। এক সময় থামল কিশোর। মুখ তুলল নিকি। টিবুরান আর পিরানহারা যেখানে গেছে প্রায় সব জায়গা থেকে চুরি হয়েছে গাড়ি। ওরাই চুরি করেছে, আমি শিওর। কিন্তু পুলিশ তো শিওর হয় না। মাথা নাড়ল নিকি। না, হাতে নাতে ধরতে হবে বেটাদের। আর একটা জিনিস দেখব, গোয়েরার অন্য কোনো দল যেখানে যেখানে গান গাইতে গিয়েছে সেখানে গাড়ি চুরি হয়েছে কিনা। বলতে লাগলো কিশোর। নিকি মেলাতে লাগলো সেই একই কাণ্ড। যেখানে যেদিন গেছে গোয়েরার আরো আরেক কয়েকটা দল গাড়ি চুরি হয়েছে। গোয়েরা জড়িত, নিকি মন্তব্য করলো। আর কোনো সন্দেহ নেই, বলা যায় না। পালের গোদা হয়তো সেই, কিন্তু প্রমাণ করতে পারছি না এখনো। করতে হবে, যা করতে এসেছি তা তো হলো। এরপর চার্টের দিকে তাকালো আবার কিশোর। লেমন ট্রি লাউঞ্জে গান গাইতে গেছে আজ টিবুরান। মালিবুর টাপাঙ্গা ক্যানিয়নে ক্লাবটা, ওখানে যেতে পারি আমরা। হয়তো আজ রাতে এই কেসের একটা সমাধান করে ফেলা সম্ভব হবে। নীরাকে বিদায় করে হেডকোয়ার্টারে ফিরে রবিন দেখল কিশোর আর নিকি বসে আছে। কি কি জেনেছে তাকে জানালো ওরা। লেমন ট্রি শুনে বলল সে। হ্যাঁ চিনি, এটা ক্লাব টপাঙ্গা ক্যানিয়নের বনের ভেতরে। পিরানহাদের জন্য অনেক বড়। এত বড় জায়গায় সাধারণত যায় না ওরা। তোমাদেরকে ঢুকতে দেবে না কিশোর? তুমি সাথে থাকলেও দেবে না? জিজ্ঞেস করলো নিকি।
তা হয়তো দেবে, কতটা ভিড় হবে তার উপর নির্ভর করে। চলো দেখা যাক, কিশোর বলল। ইয়ার্ডের পিকআপে চড়ল তিনজনে। রবিনের ভক্সওয়াগনের চেয়ে ভালো ওটা। চপাঙ্গা ক্যানিয়নে এসে একটা 2 লেন অন্ধকার রাস্তায় ঢুকলো ওরা। পর্বতের ভেতর দিয়ে গেছে পথটা। হাইওয়ে থেকে লেমন ট্রি লাউঞ্জ মাইল 6 দূরে। লম্বা লম্বা ওক আর ইউক্যালিপটাস গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে মরচে রঙের বাড়িটা। নাম রাখা হয়েছে লেমন ট্রি, কিন্তু লেবু গাছের চিহ্নও নেই কোথাও। চারপাশে খানিকটা খোলা জায়গা, সেখানে গাড়ি পার্ক করে রাখা হয়েছে। ইতিমধ্যে রাতের বাতাসে ছড়িয়ে পড়েছে বাজনা। খুব ভিড় হয়েছে। দরজায় পাহারা আছে বলে মনে হয় না। ভেতরে ঢুকে পড়ল গোয়েন্দারা। চলে এলো এক কোণে। ওখানটায় ভিড় কিছুটা কম। সবাই কথা বলছে, হাসছে, মদ খাচ্ছে। সবারই নজর এল টিপুরান আর পিরানহাদের দিকে। গান গাওয়ার জোগাড় যন্ত্র করছে ওরা। শুরু হলো গান। দলের সামনে দাঁড়িয়ে ঝড়ে দুলন্ত সুপারি গাছের মতো দুলতে শুরু করলো টিপুরান। সুর করে গাইতে লাগলো লা বাম্বা বাম্বা বাম্বা। ওই লোক, তাকে দেখিয়ে নিকিকে জিজ্ঞেস করলো কিশোর। তাকিয়ে রয়েছে নিকি। বলল, এখনো শিওর হতে পারছি না, অন্যরকম লাগছে। এরকম পোশাক ছিল না তো তখন, তবে ওই লোকের মতোই লাগছে। আসলে লোকের নাম চেহারা কিছু মনে রাখতে পারি না আমি। চেয়ে থাকুন, রবিন বলল, হয়তো মনে পড়ে যাবে, চিনে ফেলতে পারবেন। তিনজনই চোখ রাখলো টিপুরানের দিকে। পিরানহাদের দিকে তাকানোর প্রয়োজন মনে করছে না। গান শুনতে তো আর আসেনি ওরা। সামনের ডান্স ফ্লোরে সেই 4টে মেয়ে বসে রয়েছে, প্রথম দিন যাদেরকে দেখেছিল কিশোর আর রবিন। তালে তালে পা মেলাতে শুরু করলো ল্যাটিনো নারী পুরুষেরা। জোড়ায় জোড়ায় নাচের প্রস্তুতি নিচ্ছে। ড্রিঙ্কের অর্ডার দেওয়ার জন্য লোক খুঁজতে লাগলো নিকি। কিছুই না খেয়ে শুধু চুপ করে দাঁড়িয়ে থাকাটা বিষাদ দৃশ্য। ওয়েটার খুঁজতে লাগলো সে। কাউকে দেখতে পেল না। তার মানে নিজেরটা নিজে এনে খেতে হবে। লম্বা কাউন্টারে গিয়ে একটা বিয়ার আর 2টো কোক নিয়ে ফিরে এলো। প্রথম সেট শেষ হলো। চিনতে পারল না টিপুরানকে নিকি। পরের সেট শেষ হলে টিপুরান আর পিরানহাদের অনুসরণ করে পার্কিং লটে বেরিয়ে এলো গোয়েন্দারা। বিশ্রাম নিতে আর সিগারেট ফুঁকতে ওখানে বেরিয়েছে গোয়েন্দারা। অনেকটা শিওর হচ্ছে এখন, নিকি জানালো, তবে পুরোপুরি নয়। তৃতীয় সেটের পরেও ভিড় কমার লক্ষণ দেখা গেল না। এমনকি টিপুরান যখন শেষ সেটটা শেষ করে আনছে তখনও একই রকম রইল। লম্বা একটা টান দিয়ে শেষ করলো সে। কপালে চকচক করছে ঘাম। এমন কিছুই বের করতে পারল না গোয়েন্দারা যার সঙ্গে গাড়ি চুরির সম্পর্ক আছে। গাড়ি চোরের মতো ব্যবহার করছে না, নিকি বলল। হ্যাঁ, রবিনও হতাশ হয়েছে। ব্যান্ড স্ট্যান্ডে দাঁড়িয়ে তো আর গাড়ি চুরি করা যায় না, যদি অলৌকিক কোনো ক্ষমতা না থাকে। ওদের পেছনে লেগেই থাকবো আমি, কিশোর বলল। হয়তো গানের শেষে বাড়ি ফেরার আগে কাজটা সারবে। বাইরে চাঁদ উঠেছে। গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে লাগলো গোয়েন্দারা। বনের ভেতরে ফিসফিসিয়ে কানাকানি করে যাচ্ছে বাতাস। মিউজিক শেষ হয়েছে অনেকক্ষণ, তবু একজনও বেরোলো না ক্লাব থেকে। তার মানে লেমন ট্রির প্রধান আকর্ষণ গান বাজনা নয়। এজন্যই পাত্তা পেয়েছে টিপুরানের দল। আসলে কে গাইতে এলো গেল সেটা নিয়ে মাথায় ঘামায় না কর্তৃপক্ষ। চারপাশের পর্বতে বিচিত্র ছায়া সৃষ্টি করেছে চাঁদের আলো। আঁকাবাঁকা গিরিপথ ধরে চলে গেল কয়েকটা গাড়ি। দূরে একটা কুকুর ডাকলো। এসব আর বাতাসের কানাকানি বাদ দিলে একটানা যে শব্দ আসছে তা হলো ক্লাবের ভেতরের জনতার গুঞ্জন। অবশেষে যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে এলো টিপুরান আর পিরানহারা। মাঠের কোণে দূরে পার্ক করা রয়েছে ওদের লো রাইডারগুলো, আর বাদ্যযন্ত্র বয়ে নেয়ার জন্য একটা গাড়ি। ভ্যানে যন্ত্রপাতিগুলো সব তুলে যার যার গাড়িতে উঠল গায়কেরা। এবারে 5টার বেশি গাড়ি এসেছে ওদের। মেয়েগুলো আজ নিজেদের গাড়ি এনেছে। চুরি করতে এসেছে বলে তো মনে হয় না, রবিন বলল। রংচঙে গাড়িগুলোর দিকে তাকিয়ে রয়েছে কিশোর। পার্বত্য অঞ্চলে এই বুনো এলাকায় কেমন যেন ভুতুড়ে লাগছে বিচিত্র যানবাহনগুলোকে। চলো কাছে গিয়ে দেখি, বলল সে। আমাকে দেখে ফেললে, নিকি বলল, সাবধান হয়ে যাবে। জবাব দিল না কিশোর। চলতে আরম্ভ করেছে। পার্ক করা গাড়ির আড়ালে আড়ালে দ্রুত এগিয়ে চলল সে। পেছনে একইভাবে এগোতে লাগলো রবিন আর নিকি। বেরোনোর পথটার কাছে চলে যেতে থাকলো। টিপুরান আর তার দলের মিছিল ধীরে ধীরে বেরিয়ে যেতে লাগলো পার্কিং ফিল্ড থেকে। ওদের গাড়িগুলো কিন্তু লো রাইডার পজিশনে নেই, রবিন বলল। স্বাভাবিক উচ্চতায় রয়েছে এখন বডি। থাকবেই, বলল নিকি। যেতে হবে পাহাড়ি এলাকার ভেতর দিয়ে,
রাস্তা ভালো না। হঠাৎ কি মনে হতে বসে পড়ল কিশোর, তারপর একেবারে শুয়ে পড়ল মাটিতে। কিশোর! চমকে গেছে রবিন। কিশোর! নিকিও চেঁচিয়ে উঠল। চুপ! ফিসফিসিয়ে বলল কিশোর। একটা জিনিস দেখলাম ওই গাড়িগুলোর নিচে, দেখুন। নিকি আর রবিনও শুয়ে পড়ল। ওদের সামনে দিয়ে চলে যাচ্ছে লো রাইডারগুলো। হাইড্রোলিক পাম্পের সাহায্যে স্বাভাবিক উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে ওগুলোর বডি। স্বাভাবিক গাড়ির মতোই চলছে এখন। আর 10টা গাড়ির মতোই তো লাগছে, রবিন বলল। গায়ের লেখাগুলো বাদ দিলে। হ্যাঁ, উত্তেজনা চেপে রাখতে যেন কষ্ট হচ্ছে কিশোরের। আর 10টা গাড়ির মতোই। আর একটু ভালো করে তাকিয়ে দেখো নিচে, কি নেই দেখতে পাচ্ছ? তাকিয়ে আছে রবিন আর নিকি। এবড়ো খেবড়ো মাঠের উপর দিয়ে ঝাঁকুনি খেতে খেতে এগিয়ে চলেছে গাড়িগুলো। কই, কিছুই তো দেখছি না, রবিন বলল। দেখেছি! কিশোরের মতো উত্তেজিত হয়ে পড়েছে নিকি। বাম্প প্লেটগুলো নেই, সামনেও না পেছনেও না। লো রাইডার হতেই পারে না, স্বাভাবিক গাড়ি। স্বাভাবিক গাড়ি, অথচ দেখতে লাগছে লো রাইডারের মতো, কিশোর বলল। কি গাড়ি দেখুন তো, ভালো করে দেখে বলুন। রবিন বলল, একটা মার্সিডিস আর 2টো ভলভো। একটা বিএমডাব্লিউ আর আরেকটা মার্সিডিস, বলল নিকি। মার্সিডিস আর ভলভোগুলো চিনতে পেরেছিলাম আমি, কিশোর বলল। ওগুলোর আকার দেখে শ্যাকে যেগুলো চালাতে দেখেছি ওদেরকে, সেগুলো ভিন্ন গাড়ি ছিল। বাজি রেখে বলতে পারি গায়কেরা গাড়ি চুরি করে না, ওরা শুধু চালিয়ে নিয়ে যায় রকি বেচে। কেউ ভালো মতো নজর করে দেখতে চায় না। কে আর দেখবে? একদল গায়ক গান শেষে লো রাইডারে করে ফিরে চলেছে। এখানকার পরিচিত দৃশ্য এটা। শেষ গাড়িটা চলে যাওয়ার পর লাফিয়ে উঠে দাঁড়ালো সে। জলদি, কোথায় যায় দেখতে হবে। দৌড়ে এসে পিক আপে উঠল 3জনে। মাঠের ওপর দিয়ে ছুটল ট্রাকটা। অসমতল মাটিতে দুলছে, ঝাঁকাচ্ছে, ক্ষণক্ষণ ঠনঠন নানা রকম বিচিত্র আওয়াজ তুলছে। লো রাইডার চালাচ্ছে না এখন টেবোরান আর তার দল, কাজেই জোরে চালাতেও অসুবিধে নেই। কিন্তু নিকির সঙ্গে পারার কথা নয় ওদের। নতুন গাড়ি নিয়ে পুলিশই পারেনি। দেখতে দেখতে ধরে ফেলল মিছিলটাকে। চোরাই গাড়ি যদি হয় ওগুলো, রবিন বলল। পার্কিং লটে গেল কি করে? আর ওদের আসল গাড়িগুলোই বা কোথায়? আমার ধারণা, কিশোর বলল, চুরি করে গাড়িগুলোর গায়ে আলগা খোলস পরিয়ে লেখা টেখা লিখে এনে রেখে গেছে দলের অন্য লোকেরা। হ্যাঁ, তার সাথে একমত হলো নিকি। গাড়ি চুরি করতে অভিজ্ঞতা লাগে। অনেক ছেলে ছোকরা শুধু চড়ার লোভে গাড়ি চুরি করে, বেশিক্ষণ রাখতে পারে না, ধরা পড়ে যায়। কিন্তু প্রফেশনালরা দ্রুত হজম করে ফেলে, খুঁজেই পাওয়া যায় না আর গাড়িটা। কিশোর ঠিকই বলেছে, গাড়ি চুরি করে নিয়ে গিয়ে রং করে লো রাইডারের খোলস পরিয়ে পার্ক করে রেখে গেছে। গায়কের দল গান শেষে বাড়ি নিয়ে যাচ্ছে ওগুলোকে। কিন্তু দলটা তাহলে এখানে এলো কিসে চড়ে? রাবিনের প্রশ্ন। শ্রাগ করল নিকি। কেউ এনে দিয়ে যেতে পারে, ভ্যানে চড়ে আসতে পারে, কিংবা কাছাকাছি কোনো জায়গা থেকে চোরাই গাড়িগুলো জোগাড় করে নিয়েছে লোকগুলো, চালিয়ে চলে এসেছে এখানে। কথা হলো, যদি প্রফেশনালরাই চুরি করে থাকে, টেবোরান আর পিরানহাদের দরকার হলো কেন তাদের? প্রফেশনালরা নিজেরাই গ্যারেজে নিয়ে যাচ্ছে না কেন খুলে ফেলার জন্যে? কারণ প্রফেশনাল হতে হতে পুলিশের খাতায় নাম রেকর্ড হয়ে যায়। গাড়ি চুরি করতে শুরু করলেই তাদের ওপর নজর চলে যাবে পুলিশের, ধরতে আরম্ভ করবে। গাড়ি সহ ধরতে পারলে সোজা গারদবাস। হ্যাঁ, মাথা ঝাঁকালো কিশোর। চেনা অপরাধীদের ঝুঁকি বেশি। সেজন্যই চুরিটা প্রফেশনালরাই করে, কিন্তু নিজেদের কাছে বেশিক্ষণ রাখে না। এমনকি গ্যারেজে চালিয়ে নেওয়ার ঝুঁকিটাও নেয় না, চাপিয়ে দেয় অন্যের ঘাড়ে, যাদের দিকে ফিরেও তাকাবে না পুলিশ। কারণ যাই হোক, একটা ব্যাপার শিওর, টেবোরানের দল চুরি করে না, শুধু ডেলিভারি দিয়ে আসে। কাজেই তার পিছু নিলেই চোরেদের হেডকোয়ার্টার্সের খোঁজ পেয়ে যাব। তাহলে আবার প্রশ্ন তুলল রবিন, মার্সিডিসটার ব্যাপারে কি বলবে? নিকি ভাইকে যেটা রকি বেচে চালিয়ে আনতে বলা হয়েছিল, খোলস তো দূরের কথা, রং পর্যন্ত পরিবর্তন করা হয়নি ওটার। না, ভাবছে কিশোর, হতে পারে আলাদাভাবে ওটা একলা চুরি করেছে টেবোরান সে রাতে গান গাওয়ার পর। তাহলে খুব খারাপ করেছে, নিকি বলল। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো ব্যাপার। এসব ক্ষেত্রে ভীষণ রেগে যায় বসেরা। হ্যাঁ, যেহেতু গায়কদের ওটা চালিয়ে আনার কথা ছিল না, সেহেতু রঙও করা হয়নি। কিশোর! সামনের দিকে তাকিয়ে হঠাৎ চিৎকার করে উঠল রবিন। পাশের একটা রাস্তা থেকে বেরিয়ে এসেছে একটা বিশাল ট্রাক।
এসব রাস্তায় এই হয়, প্রচুর ট্রেলার চলে, ছুটি কাটাতে আসে লোকে। বড় চক্কর নিতে গিয়ে এমনভাবে রাস্তা আটকে দিল, পাশ কাটিয়ে ওপাশে বেরিয়ে যাওয়ার আর কোনো পথ রইল না। ধীরে ধীরে সোজা হলো ওটা। দুপাশের লেন দিয়ে গাড়ি যাতায়াত করতে পারলো আবার, কিন্তু ওটার পেছনে এমনভাবে আটকে পড়লো পিকআপটা, সামনে যেতেই পারছে না কোনো মতেই। খুব আস্তে যেন গড়িয়ে গড়িয়ে চলতে লাগলো 18 চাকার দৈত্যটা। অবশেষে বাঁকা রাস্তা পেরিয়ে সোজা রাস্তায় পৌঁছলো গাড়ি। এবার পাশ কাটিয়ে আগে বাড়ার সুযোগ পেল নিকি। পেয়ে আর দেরি করলো না, সাঁ করে বেরিয়ে চলে এলো, কিন্তু লো রাইডারগুলোকে দেখা গেল না। কোনো চিহ্নই নেই ওগুলোর, যেন ছিলই না। কোস্ট হাইওয়েতে পৌঁছে ঝড়ের গতিতে গাড়ি ছাড়লো নিকি। অনেক রাত হয়েছে, যানবাহনের ভিড় খুব কম, কোথাও থামতে হলো না তাকে, কোনো বাধা পেল না। সোজা চলে এলো রকি বিচে, কিন্তু টিবুরান বা পিরানাদের কাউকে দেখতে পেল না কোথাও। ওই কার ওয়াশ আর গ্যারেজে দেখতে হবে, কিশোর বলল। দেখা হলো, পাওয়া গেল না লো রাইডারগুলো। এবার নিকির প্রশ্ন। কিছুই না, হাত দিয়ে ডোলে চুল সমান করতে করতে জবাব দিল কিশোর। অন্তত আজকের রাতে আর কিছু করার নেই, কাল ভেবেচিন্তে একটা উপায় বার করব, কিভাবে মাল সহ হাতে নাতে চোরগুলোকে পাকড়াও করা যায়। পরদিন সকালে হেডকোয়ার্টারে মিলিত হলো 3 গোয়েন্দা আর নিকি। আমি এখন নিশ্চিত, ডেস্কের ওপাশ থেকে বলল কিশোর। চোরদের বস লিও গোয়েরা, সেটা প্রমাণ করতে হবে। একটা মুহূর্ত নীরব হয়ে রইল ওরা, ভাবছে কিভাবে ধরা যায় চোরগুলোকে। আমার জন্যে অনেক করেছ তোমরা, কৃতজ্ঞই করে ফেলেছ, নিকি বলল। কিন্তু ওটা একটা শক্তিশালী দল, ওরকম দলগুলো ভীষণ বিপজ্জনক হয়। যা যা জেনেছি পুলিশকে গিয়ে জানাতে পারি আমরা। পুলিশ আমাদের কথায় কাজ করবে? কিশোরের প্রশ্ন। বিশ্বাস করবে? যোগ করল মুসা। মাথা নাড়ল নিকি। কোনোটাই করবে বলে মনে হয় না। তাহলে যা করছি করে যেতে হবে আমাদের, কিশোর বলল। তোমাদের কি মনে হয়? 2 সহকারীর দিকে তাকালো সে। ঠিক, রবিন বলল। চালিয়ে যাব, বলল মুসা। বেশ, হাত তুলল কিশোর। আগের কথায় আসি। আমরা জেনেছি লো রাইডারের লেবাস পরিয়ে গাড়িগুলোকে পার করে দিচ্ছে টিবুরান আর পিরানারা। কোনো সন্দেহ নেই, ফ্রিওয়ে গ্যারেজে নিয়ে যাওয়া হয় ওগুলো। পথের মধ্যে ওদেরকে আটকাতে পারিনি, গ্যারেজে গিয়ে কোনো লাভ হয়নি, ইতিমধ্যেই সে কাজ সেরে এসেছি, নিকি বলল। আর গ্যারেজে লুকোনো চপ শপ থেকে থাকলেও পুলিশ হানা দেওয়ার সঙ্গে সঙ্গে জিনিসপত্র নেড়ে চেড়ে সব এমন করে দেবে, ঢোকে আর কিচ্ছু বুঝতে পারবে না পুলিশ। তার মানে বাইরে থেকে কিছু করতে পারছি না আমরা, রবিন বলল। এবং তার মানে ভেতরে ঢুকতে হবে আমাদের, বলল মুসা। সারা রাত আমি এই কথাটাই ভেবেছি, কিশোর বলল। যেভাবে হোক আমাদের কাউকে দলের ভেতরে ঢুকতেই হবে। আবার নীরবতা। কপাল কুঁচকে ফেলেছে রবিন, বলল। কিভাবে সেটা সম্ভব কিশোর? আমাদেরকে দেখেছে ওরা, চিনে ফেলবে। নিকি বলল। আমাকে তেমন দেখেনি ওরা, চিনবে বলে মনে হয় না। দাড়ি গোঁফ শেভ করছি না কদিন, আরো কদিন না হয় নাই করলাম। হবে না, বাধা দিয়ে বলল কিশোর। পেজ আর টিবুরান আপনাকে দেখেছে, চিনে ফেলবে, গেলে যেতে হবে আমাকেই। মুসা বলল। তোমাকে তো আরো ভালো করে চেনে, তবে আমি যেতে পারি। পরস্পরের দিকে তাকাতে লাগলো 3 গোয়েন্দা। রবিন বলল। ও ঠিকই বলেছে কিশোর। মাথা ঝাঁকালো নিকি। বেশ, রাজি হলো কিশোর। তোমাকে কিভাবে ঢোকানো যায় সে কথা এখন ভাবতে হবে। গ্যারেজে একটা অ্যাপ্লাই করে দিতে পারি, মুসা বলল। মেকানিকের কাজের জন্য। বেশি রিস্কি হয়ে যাবে, নিকি বলল। চপ শপের জন্য অপরিচিত লোক নেবে না। পার্কিং অ্যাটেন্ডেন্টের চাকরি হলে? কিশোরের প্রশ্ন। তাও হবে না, মনে হয় শুধু ওই দারোয়ানটাকে বিশ্বাস করে ওরা। হ্যাম না ড্যাম কি নাম, আর সে দেখেছে মুসাকে, চিনে ফেলতে পারে। কার ওয়াশে ঢুকলে কেমন হয়? রবিন বলল। ওখানে গিয়ে আড্ডা মারে টিবুরানের গোষ্ঠী, আর ওখানে সবসময় লোক দরকার হয় গাড়ি মোছার জন্যে। চাকরি নিলে আস্তে আস্তে টিবুরানের সঙ্গে খাতির করে ফেলতে পারবে মুসা, তারপর গ্যারেজে ঢোকার একটা ব্যবস্থা করে নিতে পারবে। হ্যাঁ, এটাই হলো কি উপায়, তুড়ি বাজালো নিকি। বারবার একটা কথাই শোনাবে, মেকানিক হতে চায় কোনো গ্যারেজে, বেশি টাকা আয় করতে চায়।
তারপর কোনো এক সুযোগে টিপুরানকে দেখিয়ে দিতে হবে গাড়ির ব্যাপারে কতটা জ্ঞান তার। অনেক সময় লেগে যাবে তাতে। কিশোরের পছন্দ হলো না বুদ্ধিটা। তবে একটা কাজ করা যেতে পারে, টিপুরানের গাড়ি নষ্ট করে দিতে পারি আমরা, এমন ভাবে যাতে গোলমালটা সহজে কোনো মেকানিক ধরতে না পারে। জানা না থাকলে তারপর জাদু মন্ত্রের মতো ঠিক করে ফেলবে ওটা মুসা। তখন টিপুরানের ভক্তি এসে যাবে তার উপর। ইঞ্জিনের নিচে ইলেকট্রিকের তার থাকে, নিকি বলল। গোটা দুই ছুটিয়ে রাখলে সহজে কেউ বের করতে পারবে না খুঁটটা। জানা থাকলে লাগানো কোনো ব্যাপারই না। তাহলে তাই করতে হবে, বলল রবিন। কিন্তু টিপুরান যে গাড়ি কার ওয়াশে আনবে তা ঠিক কি? মুসা জিজ্ঞেস করলো। কিভাবে শিওর হওয়া যায়? এটা একটা প্রশ্ন। তবে গাড়ি থাকলে তো আর হাঁটে না লোকে। আমার মনে হয় আনবে, জবাব দিল কিশোর। কিন্তু তারপরেও গ্যারেজের চাকরিতে ঢুকতে অনেক সময় লেগে যাবে তোমার। তাড়াতাড়ি জানতে হলে অন্য কিছু করতে হবে। যেমন? কিশোরের দিকে তাকালো রবিন। গ্যারেজে সপ্তাহখানেকের জন্য একটা গাড়ি রাখার জায়গা ভাড়া করব আমরা। সেই গাড়িতে লুকিয়ে থেকে চোখ রাখবো কি হচ্ছে না হচ্ছে। সব থেকে থাকলে সেটা কোথায় জানতে পারবো? কার গাড়ি পার্ক করবে? রবিনের দিকে তাকালো নিকি। আমি আজ সারাদিন ব্যস্ত থাকবো, রবিন বলল। মিস্টার লজের সঙ্গে এক জায়গায় যেতে হবে, তারপর একটা দল নিয়ে যেতে হবে এক পার্টিতে, মহিলাদের কি একটা অনুষ্ঠান। তুমি পারবে না আগেই জানি আমি, কিশোর বলল। নিকি ভাইও পারবে না। পুলিশকে ছাড়ানোই মুশকিল হয়ে যাবে তার জন্য। আর পুলিশ পিছে লেগে গেলে হুঁশিয়ার হয়ে যাবে চোরের দল। আমিই যাব। গাড়ি তো একটা কিনেছি, ওটা নিয়ে চলে যাব। প্রথম দিনেই গোয়েন্দাগিরির হাতে খড়ি হয়ে যাক গাড়িটার। চকচক করছে তার চোখ। আবার সেই একই কথা, মুসা বলল। ওরা চিনে ফেলবে তোমাকে। চেনা কেউ থাকলে যাবই না। পেজকে দেখলেই পালাবো। আর হ্যামটা চিনতে পারবে বলে মনে হয় না। দেখেছ তো উত্তেজনার সময়, তাও একবার। তাছাড়া আলো এত কম ছিল, চেহারা স্পষ্ট দেখা যায়নি। মনে রাখতে পারার কথা নয়। তোমার কারওয়াশে চাকরি নেওয়ার চেয়ে এই প্ল্যানটা ভালো মুসা, ঢোক গিলল মুসা। তাহলে দুজনেই চেষ্টা করি। আমি কারওয়াশে যাই, তুমি গ্যারেজে। তাতে সফল হওয়ার আশা দ্বিগুণ। আমি মেরি খালাকে বলে পিক আপটা ধার নেব কয়েকদিনের জন্যে, নিকি বলল। কারওয়াশে গিয়ে চোখ রাখবো মুসার উপর। পুলিশ আমার পিছু নেবে, কিন্তু কিছু বুঝতে পারবে না। শুধু দেখবে বারবার টাকা বেলে খেতে যাচ্ছি আমি। পেটুক ভাববে আর কি, আর কিছু না। 3 গোয়েন্দার তহবিল থেকে টাকা বের করলো কিশোর। গাড়ি পার্কিং এর ভাড়া, তারপর 3টে মিনি ওয়াকিটকি বের করলো। বলল, মোসা ওয়ার্কশার্ট পরে নিও, ওয়াকিটকি রাখতে সুবিধা হবে। নিকি ভাইয়ের কাছে থাকবে একটা, দরকার হলে কথা বলতে পারবে তার সঙ্গে। আরেকটা আমার কাছে থাকবে, লাগতে পারে। 3টে গাড়ি একই সঙ্গে বেরোলো ইয়ার্ড থেকে, একটার পেছনে আরেকটা। রবিন চলে গেল লজের অফিসে, মোসা বাড়িতে শার্ট আনতে, আর পিক আপ নিয়ে নিকি আর কিশোর চলল হন্ডা সিভিকটা আনার জন্য। ঠিকঠাক করে রাখা হয়েছে গাড়িটা। চড়তে এক মুহূর্ত দেরি করলো না কিশোর। বারবার দেখে নিল গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কিনা। তারপর নিকিকে বলল, পরে দেখা হবে হেডকোয়ার্টারে। হাসলো নিকি। সাবধানে চালাবে, নতুন নতুন গাড়িতে চড়লে পাগল হয়ে যায় মানুষ। স্পিডের ঠিক ঠিকানা থাকে না, অ্যাক্সিডেন্টটা তখনই বেশি করে। কিশোরও হাসলো। খেলনা হাতে পেলে বাচ্চা ছেলের যে অবস্থা হয় ঠিক সেই রকম হয়েছে তারও। চমৎকার একটা গাড়ি, কথা বললেই যেন বোঝে। হাতের সঙ্গে সাড়া দেয়, কোনো প্রতিবাদ নেই, বেড়াপনা নেই। দেখতে দেখতে গ্যারেজের কাছে চলে এলো। গেটের সামনে দাঁড়িয়ে হর্ন বাজালো, কিছুই ঘটল না। কয়েক মিনিট অপেক্ষা করে আবার বাজালো। বড় দরজাটার ভেতরে ছোট দরজাটা খুলে বেরোলো একজন লোক, সেই পিস্তলধারী লোকটা হ্যাম। কে চাই? ঢোক গিলল কিশোর। তাকে চিনে ফেলল না তো লোকটা? চেহারাটা স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা চালালো। হেসে বলল, গাড়ি রাখার জায়গা আছে? ঘুরে দাঁড়ালো হ্যাম। নেই। যেন শুনতেই পায়নি কিশোর, বলল, বেশিরভাগ সময় বাইরেই রাখবো, মাঝে মাঝে শুধু ভেতরে হবে। ফিরে তাকালো লোকটা। ভাগো! ভেতরে চলে গেল লোকটা। কি করা যায় ভাবতে লাগলো কিশোর। গাড়ি রাখার জায়গা না দিলে কিছুই করতে পারবে না, নজর রাখা সম্ভব না। কোনো বুদ্ধিই বের করতে পারল না সে। মন খারাপ করে ফিরে এলো সার্ভিস ইয়ার্ডে। একমাত্র ভরসা এখন মুসা। ওয়ার্কশপে ঢুকে বসে বসে ভাবতে লাগলো সে। মুখে চিউইংগাম, সময় কাটে না। কিছুক্ষণ বসে থেকে বেরিয়ে এলো আবার। গাড়িটা মুছতে লাগলো। ইয়ার্ডে শুধু রোভার রয়েছে, মেরি চাচি বোধহয় বাজারে গেছেন।
বরিসকে নিয়ে রাশেদ পাশা গেছেন মাল কিনে আনতে। রোভার কাজ করছে, তার এখন কথা বলার সময় নেই। টেলিফোনটা যেন বাঁচিয়ে দিল কিশোরকে। কিশোর, নিকির কণ্ঠ। একটু আগে দুজন লোক কাজ ছেড়ে চলে গেছে। মোসা গিয়ে বলতেই রাজি হয়ে গেল কাজ দিতে। তুমি এখন ইয়ার্ডে? কাজ হয়নি, জায়গা দেয়নি। আপনি কেন ভাবলেন আমি আছি? ভাবিনি, মনে হলো একবার করেই দেখি, যদি থাকো। তাহলে কাজ পেয়ে গেছে মুসা, ভালো। টিবোরান পিরানাদের খবর কি? আসেনি এখনো, আমি আছি, নজর রাখবো। তুমি কি করবে? কি যে করবো সেটাই তো ভাবছি, কোনো কাজ নেই। এক কাজ করো, চলো আবার যাই। আমি যাব সাথে, ঘুষ টুস দিয়েও কাজ হয়ে যেতে পারে। আমিও তাই ভাবছিলাম। ঠিক আছে, চলুন। কোথায় দেখা হবে? তুমি চলে যাও গ্যারেজে, আমি আসছি। নজর রাখবেন না? আপাতত কিছু ঘটবে বলে মনে হয় না। তোমাকে দিয়ে আসতে সময় লাগবে না, চট করে দিয়ে চলে আসবো। আচ্ছা শুনুন, এভাবে না গিয়ে অন্যভাবে যাওয়া যাক। আমি ট্যাকো বেলে চলে আসি, আমার গাড়িটা আপনি চালিয়ে নিয়ে যাবেন গ্যারেজে। আমি পেছনে লুকিয়ে থাকবো, আমাকে দেখতে পারবে না ওরা। আপনি গাড়ি রেখে চলে আসার পরও ভেতরে থেকে যেতে পারবো। পুলিশ খসাতে হবে। বেশ, চলে এসো। পেছনের মেঝেতে শুয়ে পড়ল কিশোর। গাড়ি চালাচ্ছে নিকি। গাড়ি ভাড়ার টাকাটা তাকে দিয়ে দিয়েছে সে। 5 ব্লক গিয়েই গাল দিয়ে উঠল নিকি। কি হলো? পেছন থেকে জিজ্ঞেস করলো কিশোর। কি আবার পুলিশ, একটা নীল রাইস। হাসলো নিকি। আচ্ছা, দেখাচ্ছি খেলা। কিশোর, শক্ত হয়ে থাকো। খ্যাপা ঘোড়ার মতো আচমকা লাফিয়ে উঠে যেন রকেটের গতিতে ছুটতে শুরু করলো হন্ডা সিভিক। পেছনের সিট খামচে ধরে রেখেছে কিশোর, কিন্তু স্থির থাকতে পারছে না কিছুতেই। মোড় ঘোরার সময় বস্তার ভেতরে ইঁদুর ভরে যেভাবে ঝাঁকিয়ে মারে লোকে, যেন সেভাবে মারার চেষ্টা চলছে তাকে। তবে নিজের জন্য উদ্বিগ্ন হলো না সে। চেঁচিয়ে বলল, আরে আস্তে চালান না, আমার গাড়িটা শেষ করে দেবেন তো। হেসে উঠল নিকি। এত নরম না গাড়ি, চুপ করে থাকো, কিচ্ছু হবে না। ছেলে ছিঁড়ে যাচ্ছে কিশোরের চামড়া, কিন্তু জ্বালা টেরই পাচ্ছে না যেন। কেবল গাড়ির প্রতিটি আর্তনাদ শেলের মতো বুকে এসে বিঁধছে তার। রাস্তা ধরে যতক্ষণ চলল ততক্ষণ কোনো মতে চুপ করে রইল, কিন্তু রেল রোড আর চাষ ক্ষেত যখন পেরোতে শুরু করলো গাড়ি, ওটার ঝাঁকুনি আর গোঙানি সইতে পারলো না আর। সব রাগ গিয়ে পড়লো পুলিশের ওপর, গালাগাল শুরু করলো ওদেরকে। কয়েক যুগ পর যেন একসময় অবশেষে বন্ধ হলো এসব অত্যাচার। হেসে উঠল নিকি। খসিয়েছি। গঙিয়ে উঠল কিশোর। গাড়িটা ঠিক আছে? একেবারে। আবার হাসল নিকি। দারুণ গাড়ি, কিচ্ছু হয়নি। ওই যে গ্যারেজ দেখা যাচ্ছে, মাথা নামিয়ে রাখো। শক্ত হয়ে গেল কিশোর, সেঁটে রইল মেঝেতে। থামলো গাড়ি, হর্ন বাজালো নিকি। বেরিয়ে এলো হ্যাম। কে চাই? পার্কিং এর জায়গা 1 হপ্তাহ। নেই। আছে তো জানি, 1 হপ্তার ভাড়া কত? এক মুহূর্ত নীরবতা, তারপর জবাব শোনা গেল, $50। এত কম? আমি তো ভেবেছিলাম কম করেও 100 লাগবে। ঠিক আছে, পুরোটাই দেব। দেখুন কোনো মতো জায়গা হয় কিনা। আবার নীরবতা, তারপর বলল হ্যাম। ঠেলে ঠুলে করে দেয়া যায় হয়তো। খুলে গেল গ্যারেজের দরজা। গাড়ি ঢোকালো নিকি। একটা শাড়ির পেছনে রাখার জায়গা দেখিয়ে দিল হ্যাম। চলে গেল আবার দরজার কাছে পাহারা দিতে। হলো তো, থাকো। নিচু গলায় কিশোরকে বলল নিকি। আবারও গুঙিয়ে উঠল কিশোর। সবটাই খরচ করে ফেললেন? আমাদের তহবিলে ওই 100ই ছিল। আর কিছু করার ছিল না কিশোর, এর কমে ঢুকতে দিত না বেটা। নাম্বার 1 শয়তান। যা হয়েছে হয়েছে, এখন কাজ হলেই হয়। টাকাটা আমি শোধ করে দিয়ে দিতে পারবো সুযোগ পেলেই। যাই দেখি মোসা কি করছে। নীরব গ্যারেজে একা হয়ে গেল কিশোর। ম্লান আলোর বিষণ্ণতার মাঝে চুপ করে পড়ে রইল গাড়ির মেঝেতে। এখানেই শেষ হচ্ছে গাড়ির জাদুকর এর 3য় পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।